প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পড়ে শোনাবো তোমাদের ভাষা থেকে ভাষার প্রথম অধ্যায় তৃতীয় সেমিস্টারের পাঠ্য বিষয় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা। দেখো, টেক্সট বই থেকে শুধু এটা আমি পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি। ভাষাবিজ্ঞান কথাটির মধ্যেই লুকিয়ে আছে এই বিষয়টি নির্যাস। ভাষার বিজ্ঞানী হলো ভাষাবিজ্ঞান। অন্যভাবে বললে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। ভাষাবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন তথ্য আবিষ্কার করছে এবং সেই নতুন তথ্যের আলোক সংশোধন ও পরিমার্জন করছে, ভাষাবিজ্ঞান একইভাবে এগিয়ে চলেছে চরম সত্য আবিষ্কারের দিকে। স্বাভাবিকভাবেই বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষাবিজ্ঞানের গতি হলো বিশেষ থেকে সাধারণের দিকে। এই পদ্ধতি হলো আরোহমূলক। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ ও নথিভুক্তিকরণ। তারপর সেই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে তার যথাযথ বর্ণনা। ভাষার উপাদানগুলির এইভাবে বারংবার বিশ্লেষণ থেকে যখন দেখা যায় একই রকম কারণের পরিপ্রেক্ষিতে একই রকমের ফল বা প্রতিক্রিয়া আসছে, তখন পরবর্তী ধাপে সে ব্যাপারটিকে সাধারণীকৃত করা হয়। এরপরে অনুমান বা হাইপোথেসিস খাড়া করার পালা। এই অনুমান তারপর যাচাইয়ের মাধ্যমে পরিণত হয় সূত্রে। এভাবেই ধাপে ধাপে এগিয়ে চলে ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। আমাদের মনে রাখতে হবে, ভাষাবিজ্ঞান মানুষের মুখের ভাষা চর্চা করে। লিখিত ভাষা ভাষাবিজ্ঞানে আলোচনায় আসে না। অনেকে মনে করেন লিখিত ভাষা ও মুখের ভাষা একই, এমনকি অনেকে লিখিত ভাষাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আসলে ব্যাপারটি তার বিপরীত। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে। মানুষের ভাষার উদ্ভব কীভাবে হয়েছে তা নিয়ে সকলে একমত হতে না পারলেও কয়েক লক্ষ বছর আগে মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন। লেখা শুরু হয়েছে 5, 6 কি 7 হাজার বছর আগে। মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনো সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা আছে। দ্বিতীয় যে কারণে ভাষাবিজ্ঞান কেবল মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় তা এই যে, যেখানে বহু সহস্র কোটি মানুষ কথা বলে বা মৌখিকভাবে ভাষা ব্যবহার করে, সেখানে তার মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে। তাই মুখের ভাষাকেই ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন। সুতরাং ভাষাবিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার অর্থাৎ মানুষের মুখের ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম। লক্ষণীয় যে ভাষাবিজ্ঞান কোনো বিশেষ একটা দুটো ভাষার কথা বলে না। ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার কথা বলে। আবার এর পাশাপাশি ভাষার সঙ্গে সমাজ, ভাষার সঙ্গে মানব মন, ভাষার সঙ্গে সাহিত্যের সম্পর্ক, ভাষা শিক্ষার প্রণালী, ভাষার সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক, এমনকি মানব ভাষার সঙ্গে কম্পিউটারের ভাষার সম্পর্ক, এগুলিও ভাষাবিজ্ঞানের আলোচনায় প্রবেশ করেছে। সুতরাং শুধু ভাষার ভিতরের বিজ্ঞানসম্মত আলোচনায় নয়, ভাষা মানব সভ্যতায় কীভাবে কাজ করে তাও সামগ্রিকভাবে ভাষাবিজ্ঞানের বিষয়। তুলনামূলক, ঐতিহাসিক এবং বর্ণনামূলক সমাজ ভাষাবিজ্ঞান। ভাষাবিজ্ঞানের আলোচনা নানা রকমের হতে পারে। তার মধ্যে 3টি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স 1786 খ্রিস্টাব্দে। জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন, ফারসি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্যসূত্র আছে, কারণ এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন। জোন্সের পরবর্তীকালে 19বিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপের গবেষকরা প্রমাণ করলেন যে জোন্সের ধারণা অভ্রান্ত। সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা। এই প্রধান বা মূল ভাষার কোনো নমুনা বা পাথুরে প্রমাণ নেই। তবে সংস্কৃত, গ্রিক, লাতিন প্রভৃতি ভাষাগুলি তুলনা করে এই মূল ভাষার একটি কাঠামো কল্পনা করা যেতে পারে। এই ভাষার নামকরণ হয় ইন্দো ইউরোপীয়। সমগ্র 19বিংশ শতাব্দী জুড়ে ইউরোপ এবং পরবর্তীকালে আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রচুর চর্চা হয়। একথা অনস্বীকার্য যে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চার হাতে। তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সঙ্গে এই শাখার পার্থক্য বেশ সুস্পষ্ট। তুলনামূলক ভাষাবিজ্ঞান যেখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে, বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে, যা ভাষাগুলির মধ্যে ধারাবাহিক রূপান্তর আলোচনা করে। শুধু তাই নয়, কী কী কালগত রূপান্তর ভাষার মধ্যে লক্ষ্য করা যায় এবং কী কী কারণে এই কালগত রূপান্তর হয়
তারও বিধিবদ্ধ আলোচনা করে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কীভাবে বিভিন্ন স্তর যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। বিশেষ করে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তা অনুসন্ধান করে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনোভাবে আলোচনা করে না, বরং সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, প্রধানত ইউরোপ এবং পরবর্তীকালে মার্কিন দেশে। যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনও পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এই শাখার মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় চারটি: ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। ধ্বনিবিজ্ঞান আলোচনা করে কীভাবে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয়। ধ্বনিতত্ত্বের আলোচনায় আমরা পাই কোনো একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ। রূপতত্ত্বের বিষয়ে পদের গঠন, পদের চেয়ে ছোট ভাষার একক রূপের নানান প্রযুক্তি। বাক্যতত্ত্বের বিষয় হল বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ। শব্দার্থতত্ত্বের বিষয় শব্দের অর্থ পর্যালোচনা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার সংগঠনে আলোচনার উপর বেশি গুরুত্ব আরোপ করে। ভাষাকে যদি মানবদেহের সঙ্গে কল্পনা করি তাহলে ভাষার অঙ্গ প্রত্যঙ্গগুলো হল ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি। ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা ও তাদের মধ্যে সম্পর্ক। ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হল মানুষের ভাষা এবং ভাষার সঙ্গে জীবনের বিভিন্ন সংলগ্ন দিকগুলি। ভাষা বাস্তবে একটি অত্যন্ত জটিল বিষয়। ভাষার মধ্যে প্রবেশ করে ভাষার জটিল রহস্যকে উন্মোচন করা ভাষাবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। একদিকে ভাষা এবং অন্যদিকে ভাষার সঙ্গে অন্যান্য সংলগ্ন মানব জীবনের নানা দিক, এই দুই দিক সমান তালে আলোচনা করতে ভাষাবিজ্ঞানের গবেষকরা প্রধানত দু দলে ভাগ হয়ে যেতে হয়। আমরা একটি ছকের সাহায্যে আলোচনাটা করতে পারি। ভাষাবিজ্ঞান দুটি ভাগে বিভক্ত: প্রধান ভাষাবিজ্ঞান, ফলিত ভাষাবিজ্ঞান। প্রথম ক্ষেত্রে ভাষার কেন্দ্রীয় চরিত্র, বিন্যাস এবং তার গঠন প্রণালী আলোচিত হয়, একে বলে প্রধান ভাষাবিজ্ঞান। দ্বিতীয় ক্ষেত্রে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং ভাষার সঙ্গে অন্যান্য বিদ্যাচর্চার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয়। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান বা প্রয়োগ ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। প্রধান ভাষাবিজ্ঞান ভাষার যে গঠন প্রণালী বা ভাষার যে কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে তা প্রধানত 5টি শাখায় হয়। এই 5টি শাখা হলো ধ্বনিবিজ্ঞান মানে ফনেটিক্স, ধ্বনিতত্ত্ব ফনোলজি, রূপতত্ত্ব মরফোলজি, বাক্যতত্ত্ব সিনট্যাক্স ও শব্দার্থতত্ত্ব সেমেন্টেক্স। ফলিত ভাষাবিজ্ঞানে আমরা আলোচনা করি বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার কী সম্পর্ক, যেমন সমাজ বা সমাজবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ক যার নাম সমাজ ভাষাবিজ্ঞান, মানব মনের প্রকৃতি ও গতি প্রকৃতির সঙ্গে মানব ভাষার সম্পর্ক যার নাম মনোভাষাবিজ্ঞান, মানব মস্তিষ্কের অত্যন্ত জটিল গঠনের ও তার ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার সম্পর্ক যার নাম স্নায়ুবিজ্ঞান, নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার সম্পর্ক যার নাম নৃভাষাবিজ্ঞান প্রভৃতি। অপরপক্ষে বিদ্যাচর্চা অন্যান্য ক্ষেত্রে ভাষাবিজ্ঞানের সফল প্রয়োগেও ফলিত ভাষাবিজ্ঞানের চর্চায় আলোচিত হয়। যেমন সাহিত্য বিশ্লেষণে অথবা সাহিত্যের নান্দনিক দিকটি ঠিকভাবে তুলে ধরতে ভাষাবিজ্ঞানের সাহায্য বিশেষ জরুরি। শৈলীবিজ্ঞানে ভাষা ও সাহিত্যের এই দিকটি আলোচিত হয়। আবার বৈজ্ঞানিক উপায়ে অভিধান নির্মাণে ভাষাবিজ্ঞানের অবদান অনস্বীকার্য। যে শাখায় অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তার নাম অভিধান বিজ্ঞান। আমাদের আগের ছকটি এবার একটু বিস্তারিত করা যাক। ভাষাবিজ্ঞান, প্রধান ভাষাবিজ্ঞান, ফলিত ভাষাবিজ্ঞান। প্রধান ভাষাবিজ্ঞান ধ্বনিবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থতত্ত্ব। ফলিত ভাষাবিজ্ঞান সমাজ ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান প্রভৃতি। প্রধান ভাষাবিজ্ঞানের শাখাগুলির আলোচনা পরবর্তী অধ্যায়গুলিতে করা হয়েছে, তাই এখানে শুধু ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখার সংক্ষিপ্ত আলোচনা করা হলো। ফলিত ভাষাবিজ্ঞান, সমাজ ভাষাবিজ্ঞান।
ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে, ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকেই আমরা সমাজ ভাষাবিজ্ঞান বলি। এক কথায় বলা যায়, সমাজ ভাষাবিজ্ঞান হলো ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয়। মানব সমাজের বাইরে ভাষার কোনো অস্তিত্ব নেই। সমাজে বিভিন্ন জাতির ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা, নারী পুরুষের মধ্যে ভাষা ব্যবহারের ভিন্নতা, অঞ্চলভেদে ও পেশাভেদে ভাষার ভিন্নতা, এসবই সমাজ ভাষাবিজ্ঞানের আওতায় আসে। সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ তিনটি: 1. বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান, 2. পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান, 3. প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান। বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞান প্রধানত ভাষা বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করে। ভাষার বক্তা, ভাষার বিশেষ রূপ, শ্রোতা, ভাষা ব্যবহারের বিশেষ কারণ, এসব প্রশ্নই বর্ণনাত্মক সমাজ ভাষাবিজ্ঞানের প্রধান বিবেচ্য। কোনো ভাষার চরিত্র নির্ভর করে বক্তা অর্থাৎ সেন্ডার, শ্রোতা অর্থাৎ রিসিভার এবং উপলক্ষ অর্থাৎ সেটিংয়ের উপর। সুতরাং প্রথমেই প্রয়োজন বক্তার সামাজিক পরিচয়, অর্থাৎ তিনি পুরুষ না নারী, বয়স কত, সমাজের কোন স্তরের মানুষ, তার পেশা কী, এমনকি সে কোন সম্প্রদায়ের মানুষ, এসবই তার ভাষার রূপটির নির্ণায়ক। এরপরে আসে শ্রোতার বা রিসিভারের সামাজিক পরিচয়। আমরা সহজেই দেখতে পাই যে আমরা গুরুজনদের সাথে যেভাবে কথা বলি, সমবয়সী বা বয়োকনিষ্ঠের সাথে সেভাবে কথা বলি না। এই কারণেই আমাদের ভাষায় আপনি, তুমি, তুই ভেদ আছে। আবার পরিবারের গুরুজনদের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, স্কুল বা কলেজের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলার সময় ভাষা প্রয়োগের ধরন পাল্টে যায়। এখানেই ভাষার উপরে শ্রোতার সামাজিক ভূমিকার প্রভাব লক্ষ্য করা যায়। বর্ণনামূলক সমাজবিজ্ঞানের তৃতীয় মাত্রা হল উপলক্ষ বা সেটিং, অর্থাৎ পরিস্থিতি বা পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাষা যে পাল্টে যায় তা ধরা পড়ে এই অংশের আলোচনায়। সভা সমিতির ভাষা, শ্রেণীকক্ষের ভাষা, ঝগড়ার ভাষা, আইনের ভাষা, খবরের কাগজের ভাষা, প্রত্যেকটি ভাষার ধরন আলাদা। উপভাষা অঞ্চলে বাঙালি ছাত্ররা স্কুলে মান্য বাংলা বললেও বাড়িতে তারা বাংলার কোনো একটি উপভাষাতেই কথা বলেন। সুতরাং কোথায় কথা বলা হচ্ছে, এটি ভাষার ক্ষেত্রে একটি বড় ভূমিকা গ্রহণ করে। এই যে উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল হয় তাকে সমাজ ভাষাবিজ্ঞানীরা রেজিস্টার বলেন। কোনো ব্যক্তির বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড। সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে এই প্রক্রিয়াটিকে বলে কোড বদল। সচল বা পরিবর্তমান সমাজ ভাষাবিজ্ঞান সমাজ ভাষাকে মূলত ইতিহাসের দিক থেকে দেখে। কোনো বিশেষ সমাজ ভাষার উদ্ভব, বিবর্তন, বিস্তার ও সংকোচনের ধারা নিয়ে ভাষাবিজ্ঞানের এই শাখাটি কাজ করে। যেমন ধরা যাক, কোনো একটি বিশেষ ভাষাগোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষাগোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয় তখন দেখা যায় নিজেদের ও নতুন সমাজের এই দুই ভাষাই তার ভাষা ব্যবহারের মধ্যে চলে আসে। এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হয় দুটি ভাষাই সমান্তরালভাবে থেকে যায়, অথবা কোনো একটি ভাষা অন্য ভাষার প্রভাবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। প্রথমটিকে আমরা বলতে পারি দ্বিভাষিকতা বা বাইলিঙ্গুয়ালিজম, আর দ্বিতীয়টির ক্ষেত্রে এসে যায় ভাষার সংরক্ষণ বা মেনটেনেন্স এর প্রশ্ন। পাশাপাশি ওঠে ক্রেওল এবং পিজিনের কথাও। সমাজ ভাষাবিজ্ঞানের শেষ বিভাগ হল প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞান বা অ্যাপ্লাইড সোশিও লিঙ্গুইস্টিক্স। মাতৃভাষা শেখানোর পদ্ধতি, অন্য ভাষা শেখার পদ্ধতির উদ্ভাবন, অনুবাদ নীতি, লিপি প্রণালীর উদ্ভাবন, পরিমার্জনা ও সংশোধন, বানান সংস্কার, ভাষা পরিকল্পনার দিক থেকে রাষ্ট্রভাষা ও সংযোগের ভাষা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এসবই প্রয়োগমূলক সমাজ ভাষাবিজ্ঞানের অন্তর্গত। মনোভাষা বিজ্ঞান। ভাষা যেহেতু মনের ভাব প্রকাশ করে, সুতরাং এ থেকে বোঝা যায় যে ভাষার সঙ্গে মনের যোগ নিবিড়। মনস্তত্ত্ব মানুষের মনের গঠন ও মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। আবার অন্যদিকে ভাষা সেই মানসিক প্রক্রিয়ারই বহিঃপ্রকাশ। মনোভাষাবিজ্ঞানীরা এই ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা ও গবেষণা করেন। মনোভাষাবিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে শিশুর ভাষার ক্ষেত্রে। কিভাবে তারা কথা বলে, কিভাবে বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ করে মনোভাষাবিজ্ঞান। মানুষ কিভাবে ভাষা শেখে এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা তত্ত্বের অবতারণা করেছেন ভাষাবিজ্ঞানীরা। প্রাথমিক অনুমান ছিল যে মানুষ ভাষিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষা আয়ত্ত করে। নোয়াম চমস্কি এই তত্ত্বের থেকে সরে এসে বললেন যে মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য, মানব মস্তিষ্কে রয়েছে সেই সামর্থ্যের কেন্দ্র। সে কারণে চমস্কি প্রথমে মস্তিষ্ককে বললেন ভাষা শেখার যন্ত্র বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা ল্যাড। পরে তিনি যন্ত্র কথাটির পরিবর্তে ব্যবস্থা বা সিস্টেম কথাটি ব্যবহার করলেন।
তার মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রাম অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে সার্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার বলে চিহ্নিত করেন। এই ল্যাডলাসের মাধ্যমেই শিশুরা ভাষা শিক্ষায় অনুকরণ ধর্মিতা থেকে সৃষ্টিশীলতার এক বিশাল ভাণ্ডারে পৌঁছেছে। মনোভাষাবিজ্ঞান শুধু ভাষা শিক্ষার নানা দিকেই আলো ফেলে না, পাশাপাশি মানসিক পশ্চাৎপরতারও যে ভাষার উপর কিভাবে প্রভাব ফেলে সে কথাও আলোচনা করে। ভাষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা ও প্রণোদনা। কোনো মানুষের ভাষাগত ভ্রান্তি আসলে এ ধরনের মানসিক কোনো সমস্যার প্রতিফলন হিসেবেই প্রকাশিত হয়। মনোভাষাবিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে স্নায়ু ভাষাবিজ্ঞান, কারণ মনোভাষাবিজ্ঞান ও স্নায়ু ভাষাবিজ্ঞান উভয়ের সঙ্গে জড়িয়ে থাকে মানব মস্তিষ্ক। বিভিন্ন প্রকার ভাষাগত পশ্চাৎপরতা, স্মৃতির অবনতি সেগুলি মনোভাষাবিজ্ঞানের পাশাপাশি স্নায়ু ভাষাবিজ্ঞানেরও বিষয়। স্নায়ু ভাষাবিজ্ঞান ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যা, এই দুইই স্নায়ু ভাষাবিজ্ঞানের আলোচনার মধ্যে পড়ে। ক্ষতিগ্রস্ত অসুস্থ মানুষের ভাষা ব্যবহারের সমস্যা এবং স্নায়বিক বিক্ষোভের চর্চায় ভাষা ব্যবস্থায় মস্তিষ্কের বিভিন্ন অংশের পৃথক দায়িত্ব এবং মস্তিষ্ক বিকাশের সঙ্গে ভাষাগত দক্ষতার সম্পর্ক নিয়ে বহু অজানা বিষয় নিত্য নতুন গবেষণায় জানা যাচ্ছে। পরোক্ষভাবে মস্তিষ্ক কিভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষার প্রয়োগ করে তাও বুঝতে পারা যায় স্নায়ু ভাষাবিজ্ঞানের দৌলতে। প্রযুক্তিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফাংশনাল নিউরো ইমেজিং বা ব্যবহারিক স্নায়ুচিত্রণে আজকাল পজিট্রন ইমিশন টোমোগ্রাফি বা পেট বা ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং বা এফএমআরআই জাতীয় তন্ত্রের ব্যবহার হয়। এই সমস্ত আধুনিক যন্ত্রের কল্যাণে ভাষাবিজ্ঞানের এই শাখাটি প্রতিদিনই বিবর্তিত হয়ে চলেছে। 1861 খ্রিস্টাব্দে পল ব্রোকা অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ প্যারিতে এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করেন, যিনি 21 বছর তাল ধ্বনি ছাড়া কিছুই উচ্চারণ করতে পারতেন না। এই মানুষটির চিকিৎসা প্রসঙ্গেই ক্রমে জানা গেল ভাষাসিদ্ধ যুক্তিক্রম, পরিকল্পনা, আত্মপ্রকাশ, বাচিক সৃজন ক্ষমতা তথা ভাষার মৌলিক বিষয়গুলি অর্থাৎ অনুভব ও জ্ঞান আহরণ, বলা, পড়া, লেখা সবই মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। মস্তিষ্কের বাম গোলার্ধ বলা, লেখা, ভাষা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা। মস্তিষ্কের ডান গোলার্ধ সামগ্রিক বিকাশ, অভাষা, প্রস্তুতি, রোমন্থন। এই চিত্র থেকেই বোঝা যাচ্ছে যে ভাষা ও সংযোগ স্থাপনে মস্তিষ্কের দুই গোলার্ধের ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ। আমরা যে ভাষায় কথা বলি তার সঙ্গে কি মস্তিষ্কের কোনো সম্পর্ক আছে? মানুষের ভাষার প্রকৃতি এবং গঠনগত বৈশিষ্ট্যই বা কী? কীভাবেই বা ভাষা আমাদের মস্তিষ্কে অনুভূত হয়? ভাষার সঙ্গে মানব জীবনের সম্পর্ক নির্ধারণ আজকাল গবেষণার বিশেষ বিষয় হয়ে উঠেছে। ভাষার সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে। 1 শতাব্দীরও বেশি সময় ধরে নানা ধারাবাহিক গবেষণায় মস্তিষ্কের একটি বিশেষ অঞ্চলের সঙ্গে ভাষার সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয়েছে। যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে স্নায়ু ভাষাবিজ্ঞান বা নিউরোলিঙ্গুইস্টিক্স বলে। স্নায়ু ভাষাবিজ্ঞান আসলে বৌদ্ধিক স্নায়ু ভাষাবিজ্ঞানেরই একটি শাখা বিশেষ। আজকের বিজ্ঞানীরা একমত যে মানুষের মস্তিষ্কের বাম গোলার্ধের সুনির্দিষ্ট স্নায়ু গঠন ভাষা এবং কথার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। স্নায়ু ভাষাবিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়েই চর্চা বা গবেষণা করে না, তার সঙ্গে ভাষার ব্যবস্থাগত অর্থাৎ সিস্টেমিক, চলন, মুভমেন্ট, ইন্দ্রিয়গ্রাহ্য, সেন্সরি এবং কোষীয়, সেলুলার এবং অন্যান্য নানা বৃহত্তর শাখার সঙ্গে সম্পৃক্ত। স্নায়ু ভাষাবিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। 1 ভাষা শেখা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং প্রক্রিয়াকরণ, প্রসেসিং, আর 2 ভাষাগত সমস্যার সংস্কার, ল্যাঙ্গুয়েজ ইমপ্রিন্টমেন্ট। স্নায়ুবিজ্ঞান বৌদ্ধিক, ব্যবস্থাপনা, চলন, ইন্দ্রিয়গ্রাহ্যতা, কোষীয় বিকাশ। বৌদ্ধিক থেকে স্নায়ু ভাষাবিজ্ঞান দর্শন, শ্রবণ, মনঃসংযোগ, স্মৃতি। স্নায়ু ভাষাবিজ্ঞান ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ, ভাষাগত সমস্যার সংস্কার। মস্তিষ্ক কিভাবে আমাদের ভাষা এবং কথার বিকাশে সাহায্য করে তা নিয়ে নানা গবেষণা আছে। মস্তিষ্ক ভাষায় এনকোডিং এবং ডিকোডিং নির্দিষ্ট পদ্ধতি মেনেই হয়। এ ব্যাপারে মস্তিষ্কের থ্যালামাস বেসাল গ্যাংলিয়া ও ধূসর বস্তু গ্রে ম্যাটার অঞ্চল বিশেষ ভূমিকা গ্রহণ করে। স্নায়ুবিজ্ঞানের ধারাবাহিক চর্চার মধ্য দিয়ে স্নায়ু ভাষাবিজ্ঞান সমৃদ্ধ হয়েছে। ভাষার সৃষ্টি, প্রয়োগ এবং তার সংস্কারের নানা দিক নিয়ে ধারাবাহিক চর্চার অবকাশ রয়েছে স্নায়ু ভাষাবিজ্ঞানে। নৃভাষাবিজ্ঞান
ভাষার উৎপত্তি ভাষাবিজ্ঞানীদের কাছে আজও রহস্যে ঢাকা। মানুষের বিবর্তনের বিভিন্ন ধাপের সঙ্গে সঙ্গে ভাষার উৎপত্তি ও তার বিবর্তন ঘটেছে। ভাষার গঠনের সঙ্গে সমাজ ও সংস্কৃতির যোগ আছে সামাজিক সংস্কার ও বিশ্বাসের সঙ্গেও। প্রতিটি সভ্যতা তাদের নিজের মতো করে ব্যবহার্য জিনিসকে চিহ্নিত করে। এর ফলে ভাষার মধ্যে সৃষ্টি হয় নানা বৈচিত্র্য। উদাহরণ হিসাবে দেখানো যায় যে পারিবারিক সম্পর্কের দিক থেকে ইংরেজি ভাষার তুলনায় বাংলা ভাষার শব্দ সংখ্যা বেশি। এর থেকে বোঝা যায় যে অন্যান্য সংস্কৃতির চেয়ে বাঙালি সংস্কৃতিতে পারিবারিক সম্পর্ক মূল অনেক বেশি গভীর। পৃথিবীতে বিভিন্ন প্রান্তে থাকা আদিবাসী মানুষগুলির ভাষা এখন প্রায় মৃত্যুর পথে। ভাষার মৃত্যুর সঙ্গেই হারিয়ে যাবে সংশ্লিষ্ট আদিবাসী গোষ্ঠীর বিভিন্ন লোককথা, ছড়া, ধাঁধা, বিভিন্ন সংস্কার, তার সভ্যতার বিশাল জগৎটি। এইসব আদিবাসী ভাষাকে সংরক্ষণ করে রাখা আসলে ভাষার মাধ্যমে তাদের সভ্যতাকে সংরক্ষণ করে রাখা। পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই। সেই সব ভাষাও যে আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে তা ভাষাবিজ্ঞান বুঝতে পেরেছে নৃতত্ত্বের সংস্পর্শে এসে। পৃথিবীর এই আদিম জনজাতির ভাষার বিশ্লেষণে ভাষাবিজ্ঞান মনোযোগ দিয়েছে 20 শতকের প্রথম দিক থেকে। মুখের ভাষায় তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ তখন থেকে গুরুত্ব পেতে থাকে। এর ফলে ভাষাবিজ্ঞানের পরিধি বিস্তার লাভ করে এবং ভাষাবিজ্ঞানীদের কাছে নতুন দিগন্ত উন্মোচিত হয়। নৃতত্ত্বের সঙ্গে মেলবন্ধনের ফলে ভাষাবিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে কোনো ভাষা উন্নত বা অনুন্নত বা মিষ্টি বা কর্কশ এ ধারণা সম্পূর্ণ ভুল। সব ভাষাই সমান ও গুরুত্বপূর্ণ। শৈলী বিজ্ঞান। মানুষের মনের ভাব প্রকাশিত হয় ভাষার মাধ্যমে, কিন্তু এই ভাষার মাধ্যম বলতে বোঝায় ভাষার বিশিষ্টতা। ভাষার এই বিশিষ্টতার আলোচনায় ভাষার রূপ বা ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফর্ম বা রূপ আসলে লেখকের লেখার শৈলীর উপর নির্ভর করে। কোনো লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই আসলে স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞান বলা হয়। আমাদের মনে রাখতে হবে শৈলী বিজ্ঞানের নিরিখ হল প্রয়োগ নির্ভর, অর্থাৎ কোনো লেখক বা সাহিত্যিকের পাঠ্যবস্তু বা টেক্সট এবং সেই টেক্সটের প্রয়োগ রীতি এবং কৌশলই একমাত্র বিবেচ্য। শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক বিচার। কোনো টেক্সট বা পাঠ্যবস্তুর গোড়ার কথা হলো ভাষারীতি। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট। এর মানে কোনো একজন লেখক তার চিন্তাভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করেন। স্টাইল বা শৈলী বিভিন্ন রকমের হলেও প্রথাগতভাবে একে দুভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটি ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক, আর দ্বিতীয়টি ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক। মূল্যায়ন ভিত্তিক শৈলী আসলে কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্যসমূহের প্রকাশ। অন্যদিকে বর্ণনামূলক শৈলী হল কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। প্রথমটি দ্বারা বঙ্কিমচন্দ্রের লেখনীর সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নিরূপণ করা যায়। দ্বিতীয়টির সাহায্যে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের সঙ্গে শেষের কবিতা উপন্যাসের শৈলীর তফাৎ সূচিত করা যেতে পারে। ফেদিনাদাস শ্বশুর ভাষার নানা উপাদান, ধ্বনি, রূপ বা শব্দাংশ, বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের সঙ্গে মধ্যে সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে নাম দিয়েছিলেন লাং। পারল হল সেই সংবিধিকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচনক্রিয়া। এই যে বহু বিন্যাসের সম্ভাবনার মধ্যে একটি সম্ভাবনাকে বেছে নেওয়া, এইটি শৈলীর গড়ার কথা। সেই অর্থে শৈলীর বিষয়টি পারলের এখতিয়ারেই চলে আসবে। আগের আলোচনা থেকে স্পষ্টই বোঝা যায় শৈলীর মূলে রয়েছে রচনাকারের নির্বাচন। শৈলীকে সচরাচর যে মতাদর্শগুলির আলোয় দেখা হয় সেগুলিকে পর্যালোচনা করলে এই কথাটি প্রমাণ হয় স্টাইল হলো প্রচলিত আদর্শ থেকে বিচ্যুতি, কিংবা স্টাইল হলো এক ধরনের বিন্যাসের পুনরাবৃত্তি বা সমাহার, কিংবা স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নিষ্কাশন। উক্তিগুলির মধ্যে সর্বত্রই রচয়িতার নির্বাচনের প্রক্রিয়াটিও গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যে মুহূর্তে রচনার পরিণামী প্রতিক্রিয়া সম্বন্ধে সচেতনতা তৈরি হয় তখনই এসে পড়ে নির্বাচনের প্রসঙ্গ। ভাষাবিজ্ঞানী মিলিচ একে বলেছেন রিহর্টিক্যাল চয়েস বা আলংকারিক নির্বাচন। যেমন চোখের ডাক্তার আর অক্ষি চিকিৎসক শব্দ দুটি হুবহু সমার্থক নয়। দুটি শব্দের ব্যবহারে আমাদের দুরকম প্রতিক্রিয়া হয়, তাতে মাত্রাভেদ থাকে। নির্বাচন এই কারণেই এত গুরুত্বপূর্ণ বিষয়। এই নির্বাচনেরও নিজস্ব কিছু থাকে। ভাষিক উপাদান ব্যবহারের পৌনঃপুনিকতা এবং প্রয়োগ বৈশিষ্ট্য ক্ষেত্রের পার্থক্য লেখক ভেদে অথবা ভিন্ন সময়ে একই লেখকের লেখায় স্বতন্ত্র এনে দেয়।
এই স্বাতন্ত্র্য তথা শৈলী বিচারের সংখ্যাতত্ত্ব একটি বড় ভূমিকা নিতে পারে। কোনো পাঠবস্তুতে বিভিন্ন নামপদের সংখ্যাগত প্রাধান্য, ক্রিয়া ও ক্রিয়া বিশেষণের অনুপাত, দীর্ঘ ও হ্রস্ব বাক্যের অনুপাত, পুনরুক্তির ব্যবহার, আতিশয্যমূলক শব্দের ব্যবহার প্রভৃতি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে এক একজন লেখকের বিশিষ্ট শৈলী তথা সেই রচয়িতার মনের গহীন সৃজনশীল প্রদেশটি সম্বন্ধে অনেক চমকপ্রদ অনুসন্ধান করা সম্ভব। তাই শৈলী বিজ্ঞানের ক্ষেত্রে কোনো লেখকের লেখার বাক্য গঠন ও শব্দ প্রয়োগের ভিন্নতা যেমন আলোচ্য, ঠিক তেমনি লেখকভেদে বাক্যবিন্যাস, বাক্য গঠন এবং শব্দ প্রয়োগের বিভিন্নতা বিচার্য। শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণ বা টুলগুলি ব্যবহৃত হয় সেগুলি হল ফোরগ্রাউন্ডিং বা প্রমুখন, ডিভিয়েশন বা বিচ্যুতি, প্যারালেলিজম বা সমান্তরালতা, কোড সুইচিং বা কোড বদল বা সংকেত বদল এবং পলিফনি বা বহুস্বরতা বা বহুধ্বনিময়তা। প্রমুখন বা বিসারণের প্রযুক্তি দুটি পরস্পরের সম্পূরক। রচয়িতা ভাষা আদর্শের হেরফের ঘটিয়ে বিচ্যুতির মাধ্যমে নিজের বক্তব্যকে স্পষ্ট করে তোলেন। বিচ্যুতি বা বিসারণ হতে পারে বাক্যের অধিগঠন এবং অধগঠন দুই স্তরেই, শব্দগত, অন্বয়গত, শব্দার্থগত এবং ব্যাকরণগত, লেক্সিক্যাল, সিনট্যাক্টিক্যাল এবং সেমেন্টিক আর গ্রামাটিক্যাল। বিচ্যুতির সফল প্রয়োগেই শৈলীর স্বাতন্ত্র্য গড়ে ওঠে। সমান্তরালতা শৈলীর একটি বিশিষ্ট দিক। একটি ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে কোড বদল বা সংকেত বদল বলে। বাংলা বলতে বলতে ইংরেজি শব্দ বা বাক্যদণ্ড ব্যবহার, এক উপভাষায় কথন বা উক্তির মধ্যে অন্য উপভাষার প্রয়োগ প্রভৃতিকে কোড বদলের দৃষ্টান্ত বলা যেতে পারে। উপন্যাস বা মহাকাব্য ও অন্যান্য আখ্যানে বহু শ্রেণীর বহু বিচিত্র স্বভাবের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে আগত বহু চরিত্রের সমাগম ঘটে। এইভাবেই চরিত্রগুলি ভিন্ন ভিন্ন স্বরকে প্রতিষ্ঠা করে এবং এই স্বরগুলির জটিল বিন্যাসে গ্রথিত হয় উপন্যাস বা মহাকাব্যের কথাবিশ্ব। মিখাইল বাখতিন এই বিষয়টিকে বহুস্বরিতা আখ্যা দিয়েছেন। আধুনিক শৈলীবিজ্ঞানে তার এই তত্ত্বটিকে বিশেষ সম্মানের চোখে দেখা হয়। অভিধান বিজ্ঞান। ভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হল অভিধান বিজ্ঞান, লেক্সিকোগ্রাফি। অভিধান রচনার ধারায় যথেষ্টই প্রাচীন। যাস্কের নিরুক্ত থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত। অভিধান রচনার ধারায় পৃথিবীর সব দেশেই বিশেষ পরিপুষ্টি লাভ করেছে। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গারল্যান্ড প্রথম ডিকশনারি শব্দটি ব্যবহার করেন। 1538 সালে ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। আধুনিককালে ভাষাবিজ্ঞানীরা শুধু প্রাচীন ধারায় অভিধান রচনা উত্তরাধিকারকে অনুসরণ না করে অভিধান রচনার বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কেও আলোচনা করে থাকেন। অভিধানকে আমরা ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলতে পারি, কারণ অভিধানে ভাষার প্রকাশগত দিক এবং বিষয়গত দিকের মধ্যে অর্থাৎ ভাষার ধ্বনি ও অর্থের মধ্যে সংযোগ ব্যাখ্যা করে। এছাড়াও শব্দের একাধিক প্রতিশব্দ ও ব্যুৎপত্তির উল্লেখ বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। আধুনিককালে যুক্ত হয়েছে শব্দের মান্য উচ্চারণ, শব্দের আঞ্চলিক ও উপভাষাগত পার্থক্য, প্রসঙ্গ অনুসারে অর্থ পার্থক্য, সময়ের সঙ্গে শব্দের অর্থ পরিবর্তন ইত্যাদি। অভিধান ক্রমশ নিজের মধ্যে প্রসারিত করে চলেছে। ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3টি স্তর থাকবে। 1 শব্দের গঠনগত স্তর, 2 অন্বয়গত স্তর এবং 3 বাগার্থগত স্তর। তৃতীয় স্তরটি অভিধানের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিধান অনেক রকম হয়, তার মধ্যে অতি পরিচিত হল একভাষিক ও দ্বিভাষিক অভিধান। যেখানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তা হলো একভাষিক অভিধান, যেমন বাংলা থেকে বাংলা, ইংরেজি থেকে ইংরেজি। আর যখন এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যবহার করা হয় তখন তার দ্বিভাষিক অভিধান। যখন কোনো অভিধানে একটি শব্দের প্রথম প্রচলনের সময়ে তার কী অর্থ ছিল, কিভাবে অর্থ বদল গঠন, সাম্প্রতিকতম রূপ বা অর্থ কী, এইসব থাকে, তখন তাকে ইতিহাসভিত্তিক অভিধান বলা হয়। যেমন দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। এছাড়াও আর এক রকমের অভিধান হলো বিষয় অভিধান, যেখানে কোনো বিষয়ের নানা কিছু অভিধানের মতো কাজ করে সাজানো ও ব্যাখ্যা করা থাকে, যেমন ইতিহাস অভিধান, অর্থনীতির অভিধান, উদ্ভিদবিদ্যার অভিধান ইত্যাদি। ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখার আলোচনা থেকে এই কথা স্পষ্ট হয়ে ওঠে যে এই শাখাগুলি বিচ্ছিন্ন তো নয়ই, বরং একটির সঙ্গে অন্যটি সম্পর্কিত। মনোভাষাবিজ্ঞান ও স্নায়ু ভাষাবিজ্ঞান যেমন ব্যক্তি মানুষের ভাষা প্রকাশের সঙ্গে যুক্ত, তেমনি সমাজ ভাষাবিজ্ঞান এবং নৃভাষাবিজ্ঞান সমাজ ও গোষ্ঠীর সভ্যতা ও সংস্কৃতির দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে।
ভাষার সঙ্গে শব্দ ও স্টাইলের সম্পর্ক থেকে অভিধান বিজ্ঞান ও শৈলীর সঙ্গে সামগ্রিক ভাষা বিজ্ঞানের সম্পর্ক। নিচে একটি ছকের মাধ্যমে এই সম্পর্কটি দেখানো যায়। ভাষা ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ ইত্যাদি। ভাষা বিষয়ক নানা তত্ত্ব, ভাষা দর্শন ও যুক্তি, ভাষা ও মন, মনোভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞান, শৈলী, ভাষা শিক্ষা। ভাষা ও সমাজ, সমাজ ভাষা বিজ্ঞান, নৃ ভাষা বিজ্ঞান, ভাষা পরিকল্পনা, ভাষার পরিবর্তন, ভাষার ইতিহাস। আজকের ভাষা বিজ্ঞান, আজকের ভাষা পাঠ এই পর্যন্তই। আজকের টপিক ছিল ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। ক্লাস উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 তৃতীয় সেমিস্টারের পাঠ্য বিষয় ছিল। ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউন।